গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির পরবর্তী বিস্তারিত পর্ব নিয়ে আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো? জলে মোহে একাকার পথ হইল হারা, অর্থাৎ পৃথিবীটা পুরো সম্পূর্ণ জলে একদম ভর্তি হয়ে গেছে, একাকার হয়ে গেছে, কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পর্যন্ত পড়েছিলাম। তো এবার এই বাকি অংশটা আমরা দেখে নেব। কি বলছে? ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। হুম? তো এই পর্যন্ত আগে ব্যাখ্যা করা যাক। তো কি বলছে? ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। সেই চারি মেঘের অর্থাৎ চার রকমের মেঘের গর্জন, যে ঘন ঘন সেই চার রকমের মেঘের গর্জন শোনা যাচ্ছে, যে ভীষণ রকম শব্দ করে মেঘ ডাকছে। হুম? আর কারো কথা শুনিতে না পায় কোনো জন, যে এত পরিমাণে বা এত জোরে সেই মেঘ গর্জন করছে, মেঘের আওয়াজ এতই জোরে হচ্ছে যে কারোর কথা কেউ শুনতে পাচ্ছে না। জন বলতে এখানে মানুষজনকেই বুঝিয়েছে। হ্যাঁ, যে কলিঙ্গবাসীদের বা কলিঙ্গতে যারা বসবাস করে সেই মানুষগুলোর কথা বুঝিয়েছে, যে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, এত জোরে জোরে মেঘ গর্জন করছে। হুম? মেঘ ডাকছে। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন মানে কি? যে আলাদা ভাবে। তো পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। সন্ধ্যা মানে সন্ধ্যা, দিবস মানে কি? দিন, রজনী মানে কি? রাত, তাই তো, বা রাত্রি। তো আলাদাভাবে সন্ধ্যা, দিন, রাত এগুলো বোঝা যাচ্ছে না। যে সাধারণভাবে যেরকম দিন রাত হয়, দিনের বেলা আলো থাকে, চতুর্দিক আলোময় থাকে, সূর্য ওঠে, এবং তারপর দুপুর হয়, দুপুর থেকে বিকাল হয়, বিকালের পর সন্ধ্যা হয়, ধীরে ধীরে সূর্য অস্ত যায়, এবং তারপরে সন্ধ্যার পর রজনী অর্থাৎ রাত হয়ে যায়। কিন্তু এখানে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, যে আলাদাভাবে দিন সন্ধ্যা রাত কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, চতুর্দিক কেবলমাত্র অন্ধকার হয়ে আছে, যে বোঝা যাচ্ছে না যে কখন সকাল হচ্ছে, কখন দুপুর হচ্ছে, কখন বিকাল হচ্ছে, বা কখন সন্ধ্যা বা কখন রাত। সব সময় একই রকম আবহাওয়া হয়ে থাকছে, অন্ধকার, ঘুরঘুরটা অন্ধকার। হুম? আচ্ছা, তারপর কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী। হ্যাঁ, কলিঙ্গবাসীরা তারা সবাই মিলে সমরে, সমরে মানে কি? যে স্মরণ করে। হ্যাঁ, সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে, জৈমিনী একজন মুনি। হুম? তো কলিঙ্গবাসীরা এর ফলে যে কোনো উপায় দেখা যাচ্ছে না, এরকমটা চলতেই আছে, আহ চতুর্দিক অন্ধকার হয়ে আছে, মেঘ গর্জন করছে, এতই জোরে মেঘ গর্জন করছে যে কেউ কারো কথাও শুনতে পাচ্ছে না। হুম? প্রচুর পরিমাণে চুলের মতো ঘন ঘন বিদ্যুৎ পড়ছে। হ্যাঁ, তো এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো কোনো উপায় না পেয়ে কলিঙ্গবাসীরা জৈমিনী মুনিকে স্মরণ করছে সবাই মিলে। হুম? তারপর হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, যে চতুর্দিকে শুধুমাত্র এইরকম আওয়াজ শোনা যাচ্ছে, হুড় হুড় দূর দূর। হ্যাঁ, যে আকাশ তো ডাকছে হুড়মুড় করে, তাছাড়া দূর দূর করে কিসের শব্দ হয়? ঝড়, তাই তো। ঝড় যখন হয় দেখবে একটা যেন কাঁপুনি দেওয়া একটা আওয়াজ, সমস্ত কিছু যেন কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। তো তখন একটা দূর দূর শব্দ শোনা যায়, তাই তো। তো তাই বলছেন যে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, এদিকে ঝনঝন করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ যেমন পড়ছে, তেমন বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির আওয়াজ, মেঘ ডাকার আওয়াজ। হ্যাঁ, বা মেঘের গর্জন, আহ তার সঙ্গেও আবার যুক্ত আছে ঝড়ের প্রকোপ। হ্যাঁ, প্রবল পরিমাণে, প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে। সেই সমস্ত আওয়াজ মিলেমিশে হুড় হুড় দূর দূর ঝনঝন
করে আওয়াজ আসছে শুধু সবার কানে। তারপর না পায় দেখিতে কেহ রবির কিরণ। দেখিতে মানে কি? দেখতে। কেহ মানে কেউ। রবির কিরণ। রবি মানে কি? রবি মানে সূর্য। কিরণ মানে আলো বা রশ্মি, তাই তো? যে রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো, গোদা বাংলা ভাষায় যেটা বলা হয়। তো কেউ রবির কিরণ দেখতে পাচ্ছে না, অর্থাৎ যে দিনের যে আলো, সূর্যের যে আলো, সেটা কেউ দেখতে পাচ্ছে না। সূর্য উঠছে না। তো যেহেতু সূর্যকে দেখা যাচ্ছে না, তো সূর্যের আলো কিভাবে অনুভব করা যাবে, বা সূর্যের রশ্মি কি করে দেখা যাবে, কিরণ কিভাবে দেখা যাবে? দেখা যাবে না, চতুর্দিক তো অন্ধকারে ছেয়ে আছে, মেঘে ছেয়ে আছে। তো সেই জন্য কেউ রবির কিরণও দেখতে পাচ্ছে না, অর্থাৎ সূর্যের আলোও দেখা যাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। নিরবধি ৭ দিন বৃষ্টি নিরন্তর, আচকু শস্যের কার্য হেজ্জা গেল ঘর। তো কি হচ্ছে? গর্ত ছাড়ি ভুজঙ্গ। ভুজঙ্গ কি? ভুজঙ্গ মানে চাপ। হ্যাঁ? ভাসিয়া বুলে জলে। তো বুলে জলে কি? বুলে মানে চলে বেড়ায় বা ভেসে বেড়ায়। আর জলে মানে তো জল, বুঝতেই পারছো। তো চতুর্দিক তো থই থই করছে, মুষলধারার টানা বৃষ্টি হচ্ছে, অর্থাৎ অবিরাম অবিশ্রান্ত ধারায় বৃষ্টি হয়ে চলেছে। তো চতুর্দিক জলে একদম থই থই করছে, রাস্তা চেনা যাচ্ছে না, এতটাই জল জমে গেছে চতুর্দিকে। তো তার ফলে সাপেরাও গর্তের মধ্যে আর থাকতে পারছে না। হুম তো সাপেরাও গর্ত থেকে বার হয়ে সেই জলের মধ্যে চলে বেড়াচ্ছে বা ভেসে বেড়াচ্ছে। তারপর নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, যে কলিঙ্গ দেশে বা সেই কলিঙ্গ নামক সেই জায়গাটাতে জল আর স্থল এরকম আলাদা করা যাচ্ছে না, সব এক হয়ে গেছে। স্থল মানে কি? যে ডাঙা জায়গা বা মাটিকে বোঝায়, তাই তো? তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চতুর্দিক তো এই যে বললাম থই থই করছে, একেবারে সবকিছু ভেসে যাচ্ছে। তো সেখানে আহ, স্থল আলাদা করে কোথায় পাওয়া যাবে, তাই না? তো সেই জন্য সেই বৃষ্টির প্রকোপে অবিশ্রান্ত ধারার যে বৃষ্টি হচ্ছে, তার ফলে কেউ জল আর স্থল আলাদাভাবে বোঝা যাচ্ছে না সেই কলিঙ্গ দেশে। কলিঙ্গ মণ্ডল বলতে সমগ্র কলিঙ্গ রাজ্যের কথা বলা হচ্ছে, বা সেই কলিঙ্গ কবিতাতে যেরকম কলিঙ্গ দেশ বলে বলা হয়েছে, তো সেই কলিঙ্গ দেশটা, ওটা কলিঙ্গকে বলা হচ্ছে। হ্যাঁ, তো সব জায়গায় এতই জলে ভরে গেছে যে জল আর স্থল আলাদা করা যাচ্ছে না, সব একদম পুরোটাই জলে ভরে আছে। যে কেউ জানে না যে এটা জলভাগ আর এটা স্থলভাগ, কেউ বুঝতে পারছে না, সব এক হয়ে পুরোটাই জলময় হয়ে গেছে। হুম, তারপর নিরবধি ৭ দিন বৃষ্টি নিরন্তর। যে নিরবধি মানে কি? যে সীমাহীন। হুম, সীমাহীন অর্থাৎ হয়েই চলেছে। ৭ দিন বৃষ্টি নিরন্তর। নিরন্তর মানে কি? যে অবিরাম। হুম, তো নিরবধি যে সীমাহীন ভাবে বৃষ্টি হয়েই চলেছে টানা ৭ দিন, এক টানা বৃষ্টি হয়ে চলেছে নিরন্তর এবং অবিরাম ভাবে। তুমি ভাবো তোমরা, যে এক টানা যদি ৭ দিন ধরে ওই রকম অবিশ্রান্ত ধারায়, একদম মুষলধারে ওরকম যদি বৃষ্টি হয়ে যায়, একটুও থামে না, হ্যাঁ, একভাবে যদি ৭ দিন টানা বৃষ্টি হয়, তো তাহলে কি হবে? তো তারপরে বলছে আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। যে যে শস্য সম্পর্কে আগের দিন বলেছি, যে কোনগুলোকে শস্য বলে। তো আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। যে অবশিষ্ট যে শস্যটুকু মানুষের বেঁচে ছিল, সেই শস্যটুকুও হেজ্জা গেল। হেজ্জা মানে কি? পচে যাওয়া। হ্যাঁ, যে জল জমে সেটা হেজে গেল। তোমরা শুনে থাকবে অনেকেই হেজে যাওয়া শব্দটা বড়দের মুখে, যে পচে গেলে হেজে, মানে পচে গেলে সেটাকে অনেকে হেজে গেছে বলে, তাই না?
তো সেই জন্য এখানে হেজ্জা, হেজ্জা মানে হেজে, অর্থাৎ পচে যাওয়া। তো তাই বলছে যে অবশিষ্ট বা যে শস্যগুলি ছিল, হ্যাঁ, আছে, সেগুলোও সব পচে গেছে। হুম কার্য হেজ্জা গেল ঘর। এখানে ঘর বলছে কেন? যে লোকজন বা কলিঙ্গবাসীদের যাদের ঘরে অবশিষ্ট শস্যটুকু সংরক্ষিত ছিল, দেখো, মাঠে যে শস্য চাষ করা হয়েছিল সেগুলো তো ভেসে গেছে, উল্টে পড়েছে, তাই না? ছিল যে এই দেখো, আহ উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। তো আহ উল্টিয়া পড়ে শস্য কখন উল্টে পড়ে? কোথায় থাকলে? যে মাঠে চাষ করা আছে শস্য, তো সেই সময় শস্যগুলো সেই ঝড়ের প্রকোপে বলো কিংবা বৃষ্টির প্রবল বৃষ্টিতে সেই শস্যগুলো উল্টে পড়েছিল। এবার আচক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, অর্থাৎ সেই কলিঙ্গবাসীদের বাড়িতে যাদের সংরক্ষিত করে রাখা ছিল শস্যগুলি, তো সেই অবশিষ্ট থাকা সংরক্ষিত রাখা সেই শস্যগুলিও সেই জলের চোটে সেগুলো পচে গেল, হেজে গেল। হুম তাই বলছেন। তারপর তারপর দেখো, মেঘছাদে পড়য়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। হুম, তো কি বলছে যে মেঘছাদে পড়য়ে শিল বিদারিয়া চাল, যে মেঝেতে শিল পড়ছে। দেখো, শুধু বৃষ্টি হচ্ছে তাও না, যে মুষলধারে শুধু কেবল বৃষ্টি হচ্ছে, চতুর্দিক ভেসে যাচ্ছে তাও মানা যায়। সেই বৃষ্টির সাথে সাথে শিল পড়ছে, অর্থাৎ শিলাবৃষ্টি হচ্ছে। হুম তো সেই শিলাবৃষ্টি হওয়ার ফলে বা শিল পড়ার ফলে বিদারিয়া চাল, এই চাল বলতে কিন্তু খাওয়ার চালের কথা বলা হচ্ছে না, যে যে চাল থেকে ভাত হয় আমরা খাই, সেই চালের কথা বলা হচ্ছে না। তো কোন চালের কথা বলছে বলতো? তো এগুলো ঘরের ছাদ বা ঘরের চাল। এই দেখো, এই ছবিটা এখানে দেখো, এই ধরো, আহ এবার সেটা অনেক যুগ আগের কথা। হ্যাঁ, তো যখন চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয় সেটা তো বহুত যুগ আগের, পুরনো। তো সেই সময় কি মানুষের আহ সকলের পক্ষে, এবং দেখো চাষাভুষা মানুষদের পক্ষে বড় বড় অট্টালিকা বানানো কি সম্ভব? নিশ্চয়ই নয়। অনেকের ছোট ছোট ঘর বাড়ি থাকে, এরকম টিনের ঘর বাড়ি, কিংবা খড়ের চাল বলা, চাল বলতে ছাদকে বোঝায়। এই যে দেখছো একটা ঘর, ঘরের উপরে যে একটা ছাদ মতো আছে, এই যে এগুলোকেই চাল বলা হয়ে থাকে। তো সেই চালের কথা বলছে যে মেঝাতে পড়য়ে শিল বিদারিয়া চাল, যে শিলাবৃষ্টি হচ্ছে, এমন শিল পড়ছে যাতে এই চাল বিদারিয়া, অর্থাৎ ভেঙে, আহ শিলাবৃষ্টির চোটে, শিলের সেই বর্ষণের চোটে সেই চাল ভেদ করে শিল মাটিতে এসে পড়ছে, মেঝেতে এসে পড়ছে, অর্থাৎ ঘরের চাল টাল, অর্থাৎ ঘরের যে ছাদ, সে সবকিছু সে শিলাতে একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চতুর্দিক। এবং সে শিল কিরকম দেখো, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। সেই শিলের যে সাইজ, এই যে শিলাবৃষ্টি শিল হয় এরকম, তোমরা তো দেখেইছো। তো এই শিলগুলোর সাইজটা বলছেন যে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, যে ভাদ্র মাসে যেরকম তাল পেকে পড়ে, যেরকম সাইজের হয়ে থাকে, হ্যাঁ, তো সেই রকম বড় বড় আকারের শিল পড়ছে। তো তোমরা ভাবো, তালের মতো সাইজে যদি শিল পড়ে, হ্যাঁ, তো ঘরবাড়ি তো ভাঙবেই। যে এরকম পাকাপোক্ত যদি টিনের ঘর হয় বা অ্যাসবেস্টসের ঘর হয়, সেগুলোও ভেঙে যাবে। অত বড় বড় শিলাবৃষ্টি যদি হয়, তার তো একটা গতিবেগ থাকে, তাই না? এবং যথেষ্ট জোর গতিবেগ থাকে। তো সেই গতিবেগে এসে যদি কোনো অ্যাসবেস্টসের উপর যদি এসে পড়ে, কোনো টিনের ওপর এসে পড়ে, তো সেটা কি আর থাকবে, রক্ষে থাকবে? নিশ্চয়ই নয়। তো সেই অত বড় বড় তালের মতো আহ শিলাবৃষ্টির ফলে সেই কলিঙ্গবাসীদের ঘরবাড়িও বা ঘরবাড়ির চাল, অর্থাৎ ঘরবাড়ির ছাদও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এবং সেই শিল এসে মেঝেতে এসে পড়ছে। হ্যাঁ, তারপর চণ্ডীর চণ্ডীর আদেশ পান বীর হনুমান।
এগুলো সব করছে তো দেবী চণ্ডী, তাই না? তো সেই চণ্ডীর আদেশ পান বীর হনুমান। হনুমানকে তো তোমরা জানো। তো সেই হনুমান, যাকে বীর বলা হয়ে থাকে, আহ রামায়ণে এই হনুমান বা বানর সেনা আহ কতটা উম আহ, সাহায্য করেছিল রামকে, তোমরা তো এই কাহিনী সবাই জানো। তো সেক্ষেত্রে এবং সেখানে একজন হনুমানও ছিল, আহ যে কিনা সেই পাহাড় হাতে করে নিয়ে চলে আসে। তো এরকম হনুমানের অনেক মাহাত্ম্য আছে বা অনেক শক্তিশালী। তো সেই বীর হনুমানকে চণ্ডী আদেশ করেন, অর্থাৎ সেই বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পান। তো দেবী চণ্ডীর আদেশ পেয়ে কি করছেন না, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। যে বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পেয়ে মঠ বা অট্টালিকা যেগুলো ছিল সব ভেঙে একেবারে খান খান করে দিয়েছে। যে অট্টালিকা, যে এরকম বিল্ডিং বা দু তিন তলার যে ঘরবাড়ি হয়ে থাকে, পাকা ঘর বলতে পারো, ছাদওয়ালা, ভালো পাকাপোক্ত, যে শিলাবৃষ্টি হয়ে যেসব বাড়ি ভাঙবে না সেরকম অট্টালিকা, ভালো বাড়ি, সেগুলো শিলাবৃষ্টিতে যেহেতু ভাঙছে না, তাই বীর হনুমানকে তিনি আদেশ দেন যে সেই মঠ বা অট্টালিকাগুলো একেবারে ভেঙে যেন খান খান করে দেওয়া হয়, যেন কলিঙ্গ দেশে সেখানে একটা কিচ্ছু অবশিষ্ট না থাকে, সবকিছু যেন একেবারে ভেঙে চুরমার হয়ে যায়, সবকিছু একেবারে যেন ভেঙে খান খান করে দেওয়া হয়। হুম তো বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ কি অমান্য করবেন? নিশ্চয়ই নয়। তো বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পেয়ে মঠ অট্টালিকা, মঠ তোমরা জানো কি, যে মন্দিরের মতো কতকটা হয়ে থাকে দেখতে, হ্যাঁ। তো পূজা আর্চাও হয় সেখানে। তো সেই রকম মঠ এবং অট্টালিকা সেগুলো ভেঙে একেবারে খান খান করে দিয়েছেন। তারপর চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। তো চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল। তো চতুর্দিকে ঢেউ বইছে। বহে মানে কি? বইছে। হুম ঢেউ, পর্বত বিশাল। তো এখানে কি পর্বত ঢেউ হয়ে বইছে? না, এখানে ঢেউগুলি যে বইছে সেই ঢেউগুলি এক একটা পর্বতের সমান। হ্যাঁ, যে পর্বতের মতো উঁচু হয়ে এরকম ঢেউ হচ্ছে। দেখো এই ছবিটার মধ্যে যে একটা ঢেউ আছড়ে পড়ছে, হ্যাঁ দেখতে পাচ্ছ তো তোমরা? তো এখানে দেখো কত উঁচু হয়ে ঢেউ আছড়ে পড়ছে, যে এই যে ঘর বাড়ি বা যা কিছু রয়েছে সেগুলোও যেন একেবারে ঢেকে দিচ্ছে। হুম সেগুলোকেও যেন সেই ঢেউয়ের আহ, মানে ঢেউ বওয়ার সাথে সাথে, ঢেউয়ের সাথে সাথে এগুলোকেও যেন ভাসিয়ে নিয়ে চলে যাওয়ার মতো উপদ্রব হচ্ছে। দেখো, তো এরকম পর্বতের মতো এরকম বিশাল আকারের বড় বড় ঢেউ বইছে চতুর্দিকে, হ্যাঁ। তারপর উঠে পড়ে ঘরগুলো করে দলমল। অবশিষ্ট যে ঘর বাড়িগুলো ছিল সেগুলো সেই ঢেউয়ের চোটে সে ঘর বাড়িগুলো দলমল করছে, যে টলমল করছে, হ্যাঁ, কেঁপে যাচ্ছে একদম। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। যে দেবী চণ্ডীর আদেশে যা আশেপাশে যে নদ নদীগুলো ছিল সেগুলো যেন কলিঙ্গ দেশের দিকে ধেয়ে আসছে, হ্যাঁ, মানে ছুটে আসছে, যে একেবারে কলিঙ্গ দেশকে ভাসিয়ে দেবে, একদম সবকিছু ভেঙে চুরমার করে দেবে, কোনো চিহ্ন মাত্র যেন রাখবে না, এরকম। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। যে দেবী চণ্ডীর আদেশে এই এই যে কলিঙ্গ দেশে যে প্রাকৃতিক, হঠাৎ করে এক প্রাকৃতিক বিপর্যয় ঘটে, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ ঘটে, যে শুধু বৃষ্টিও নয়, মুষলধারে বৃষ্টি অবিশ্রান্ত ধারায় টানা 1 সপ্তাহ বৃষ্টি, তার সঙ্গে ঝড়, হ্যাঁ, প্রবল প্রচন্ড পরিমাণে ঝড়, এবং আহ মুহুর্মুহু যেন আহ চুলের মতো ঘন ঘন বিদ্যুৎ পড়া, হ্যাঁ, মেঘের গর্জন, এবং চতুর্দিক জলে ভরে যাওয়া, বাড়িঘর ভেঙে যাওয়া, একেবারে সবকিছু খান খান করে দেওয়া, এই
সবকিছু চণ্ডীর আদেশে এই কলিঙ্গ দেশ একেবারে তছনছ হয়ে যায়। হুম। তো এই যে একটা প্রাকৃতিক দুর্যোগের কথা এতক্ষণ আমরা জানলাম, যে কি কি ঘটেছে সেই কলিঙ্গ দেশে, কি কি বিপর্যয় হয়েছে, সেই সবকিছু অম্বিকা মঙ্গল অর্থাৎ আহ মুকুন্দরাম চক্রবর্তী অর্থাৎ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর অম্বিকা মঙ্গল অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যে গান রূপে তিনি তুলে ধরেছেন। আগের দিন বলেছিলাম যে চণ্ডীমঙ্গল, অম্বিকা মঙ্গল, অভয়া মঙ্গল এই তিনটে একই। হ্যাঁ, চণ্ডীমঙ্গলকে অভয়া মঙ্গলও বলা হয়ে থাকে, আবার অম্বিকা মঙ্গলও বলা হয়ে থাকে। তো এখানে অম্বিকা মঙ্গল নামটি রয়েছে, উল্লেখিত রয়েছে। তো এই সমস্ত কিছু বর্ণনা, এই প্রাকৃতিক বিপর্যয়ের কথা দেবী চণ্ডীর আদেশে যেটা কলিঙ্গ দেশে ঘটেছে, হুম, এবং এই যে প্রাকৃতিক বিপর্যয় কেন ঘটেছে সেটা তোমাদেরকে বললাম আগের ক্লাসে, যে সেই কালকেতু গুজরাট নগরী আহ, সৃষ্টি করেছে বন জঙ্গল কেটে, কিন্তু সেই রাজ্যে প্রজা নেই। প্রজার জন্য দেবী চণ্ডীকে কালকেতু প্রার্থনা করতে এবং বলেছিল যে প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়ে কলিঙ্গবাসীদেরকে সেখান থেকে যেন গুজরাট নগরে নিয়ে আসা হয়। তো দেবী চণ্ডী কালকেতুর প্রার্থনা বা কালকেতুর ইচ্ছেই পূরণ করলেন এরকম করে, যে কলিঙ্গ দেশে এরকম প্রচন্ড প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়ে হুম সেখানকার মানুষজন এসে গুজরাট নগরীতে এসে আশ্রয় নেবে। এবং ঠিক তেমনটাই হলো, যে এতই পরিমাণ তিনি প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়েছে যে সেখানে কোনো ঘরবাড়ির অস্তিত্ব রইল না। সেখানে জলস্থল আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না, কোনো রাস্তার চিহ্ন মাত্র নেই, কোনো ঘর বাড়ি নেই, সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। শেষে বাধ্য হয়ে তারা কলিঙ্গবাসীরা জৈমিনী মুনির স্মরণ করেন এবং সেখান থেকে তারা পরে গুজরাট নগরীতে তারা আশ্রয় নেয়, সেখান থেকে চলে আসে। তো এখানে কি হলো, কালকেতুর ইচ্ছে পূরণ করলেন দেবী চণ্ডী। সবকিছু দেবী চণ্ডীর আদেশে হলো, যে গুজরাট নগরীতে প্রজায় আবার ভরিয়ে দিলেন তিনি। তার জন্য গুজরাট নগরীতে প্রজা হওয়ার জন্য কলিঙ্গ দেশে তিনি এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়েছেন, তাই তো? এবং এই সব কিছু ঘটনা বা এই সব কিছু কথা সেটা কবি কঙ্কন, শ্রী কবি কঙ্কন অর্থাৎ সম্মান বোধক একটা শব্দ শ্রী ব্যবহার করা হয়। তো শ্রী কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল তথা অম্বিকা মঙ্গল কাব্যে তিনি গানের রূপে ফুটিয়ে তুলেছেন। তো এই গেল আমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির বিষয়বস্তুর ব্যাখ্যা ও বিশ্লেষণ। তো বুঝতে পেরেছো তোমরা? আশা করছি বুঝতে পেরেছো। যদিও বা এই এই বুঝতে পারছি শব্দগুলো অনেক খটোমটো, একটু কঠিন, তো বুঝতে অসুবিধা থাকলে আমাকে আবার জানিও, কেমন? তো এবার আসি কবিতাটির সারমর্ম বা সারসংক্ষেপ। তো এতক্ষণ তো আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে জানলাম, তাই তো? তো সেই গোটা কবিতাটার একটা সারমর্ম আমরা আলোচনা করব। তো কবিতাটির সারমর্ম বা সারসংক্ষেপ আলোচনা করতে গেলে তার শুরুর কথাও উঠে আসে, বলতে হয়, জানতে হয়। যদিও বা আগের ক্লাসে আলোচনা হয়েছে, তাও এক কথায় আমাদের মনে করে নেওয়া যাক। তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা, তার রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেধিক পর্ব থেকে নেওয়া হয়েছে। এবং মুকুন্দরাম চক্রবর্তীর সেই চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেধিক অংশ বা সেই পর্ব, যেটা কালকেতু ও ফুল্লরার কাহিনী, সেই কালকেতু ফুল্লরার কাহিনীর সঙ্গেই যুক্ত আমাদের আলোচ্য পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি, বা তার পরবর্তী অংশ এটা। তো সেটা আমরা জেনেছি। তো এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির মূল কথা কি, বা এখান থেকে কবিতাটা পড়ে তোমাদের কি মনে হয়েছে, যেটা কেমন ধরনের কবিতা, বা কবিতাটিতে কি ফুটে উঠছে বেশি করে? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে গোটা কবিতা জুড়ে একটা
ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের কথা বর্ণনা করেছেন কবি। প্রাকৃতিক দুর্যোগের কথা বর্ণনা করেছেন। তো কেন হয়েছে, যে এই এই প্রাকৃতিক বিপর্যয় কেন ঘটিয়েছে সেটাও আমরা আলোচনা করেছি। যে কালকেতুর যে গুজরাট নগর সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সেই রাজ্যের প্রজার জন্য দেবীচণ্ডীর প্রার্থনা, মানে দেবীচণ্ডীকে প্রার্থনা করাতে দেবীচণ্ডী তার ইচ্ছে পূরণ করছে, বা প্রার্থনা পূরণ করতেই কলিঙ্গ দেশে একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়েছে। তো সেই প্রাকৃতিক বিপর্যয়টা কি, সেটাই আসলে আমাদের কবিতার মূল বিষয়বস্তু, তাই তো? তো আমরা কি দেখতে পাই কবিতাটিতে, যে সেই কলিঙ্গ দেশে আহ প্রচুর অন্ধকার ঘন কালো মেঘ জমেছে। হ্যাঁ, এবং সেই মেঘের গাঢ়ত্ব এতই, মেঘ এত ঘন অন্ধকার যে কলিঙ্গবাসীরা নিজেরা নিজেদের শরীরও দেখতে পাচ্ছে না, এতই ঘোর অন্ধকার হয়ে গেছে চতুর্দিক। এবং উত্তর পূর্ব কোণে আহ মেঘ জমেছে, সেই মেঘে চুলের মতো ঘন ঘন বিদ্যুৎ পড়ছে। হুম এবং মেঘও ডাকছে একেবারে দূর দূর করে। হ্যাঁ, তারপরে দেখা যায় যে গোটা আকাশ জুড়ে যে কালো মেঘ জমেছে, 4 রকমের মেঘ জমেছে, সেই মেঘ থেকে মুষলধারার বৃষ্টি হচ্ছে। হুম, প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। এবং তার সাথে সাথে এই বৃষ্টি, মেঘ, বিদ্যুৎ, বজ্রবিদ্যুতের সাথে সাথে ঝড়ও উঠেছে। এবং সেই ঝড়ের গতিবেগ এতই প্রবল যে আহ যে সবুজ গাছগুলো ছিল, সেই গাছও ধুলোয় ঢেকে যাচ্ছে। হুম, এবং শস্য যা ছিল মাঠে সেগুলোও উল্টে পড়ে যাচ্ছে। এবং আহ ঝড়, বৃষ্টি, মেঘ সবগুলো মিলেমিশে একদম ভয়ঙ্কর প্রাকৃতিক একটা বিপর্যয় ঘটে গেছে সেই কলিঙ্গ দেশে। এবং সেই বৃষ্টি এতটাই জোরালো যে মনে হচ্ছিল যে একটা হাতি মিলে তারা জল বর্ষণ করছে, তারা জল ছুঁড়ছে। হুম, এছাড়া সেই জল এতই জমে গেছে গোটা জায়গা জুড়ে, গোটা কলিঙ্গ দেশ জুড়ে, যে আহ, সেই কলিঙ্গ দেশের আলাদা করে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। হুম, এছাড়াও আমরা দেখতে পাই কবিতাটিতে যে আলাদাভাবে দিন, রাত, সন্ধ্যা এরকম আলাদা করা যাচ্ছে না। সূর্যের আলো দেখা যাচ্ছে না। চতুর্দিক শুধু কেবল অন্ধকার, ঝড় বৃষ্টির প্রকোপ। হুম, সেখানে কোনো দিন নেই, কেবল অন্ধকার। এছাড়াও দেখতে পাই যে বৃষ্টির জল ক্রমাগত বেড়েই চলেছে। হ্যাঁ, এবং সেটা এতই বেড়েছে যে গর্তের মধ্যে যে সাপও ছিল, সেই সাপও বার হয়ে জলে ভাসছে, বাইরে ভেসে বেড়াচ্ছে। হুম, এবং জল স্থল আলাদা করা যাচ্ছে না, যে চতুর্দিক শুধুমাত্র জলভাগ মনে হচ্ছে। এবং এছাড়া টানা 7 দিন বৃষ্টি হয়, এবং সেই বৃষ্টির ফলে যে মানুষের ঘরে ঘরে যে সঞ্চিত রাখা যে শস্য, সেগুলোও পচে যায়। হ্যাঁ, তাছাড়া আহ সেই ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সাথে সাথে শিলাবৃষ্টিও হয়, যে সেই শিলা যেগুলো এক একটা তালের মতো আকার, তালের মতো শিল পড়ে মানুষের ঘর বাড়ি ফুটো হয়ে যায়। এবং সেগুলো মেঝেতে এসে সেই শিলগুলো পড়ে। হুম, এছাড়া বীর হনুমান চণ্ডীর আদেশে, দেবী চণ্ডীর আদেশে সেই কলিঙ্গ দেশে যে মঠ এবং অট্টালিকাগুলো ছিল, সেগুলোও একেবারে ভেঙে খান খান করে দেয়। এবং চতুর্দিকে বিশাল আকার, পর্বতের মতো বিশাল আকার ঢেউও বয়। এবং সেই ঢেউয়ে অবশিষ্ট যে ঘরবাড়িগুলো ভাঙা বাকি ছিল, সেগুলোও সেই ঢেউয়ের দোলে দোলা খেতে লাগে, দলমল করতে থাকে। হুম, তো এইভাবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, এবং যেটা দেবী চণ্ডী ঘটান, তো সেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেই কলিঙ্গবাসীরা যারা জৈমিনী মুনির শরণাপন্ন হন, তাকে জপ করতে থাকে, এবং সেখান থেকে তারা নিজেদের প্রাণ বাঁচাতে তারা গুজরাট নগরীতে আশ্রয় নেন। হ্যাঁ, তো এই প্রাকৃতিক বিপর্যয়ের কথা যেটা কলিঙ্গ দেশে দেবী চণ্ডী কালকেতুর প্রার্থনায় করেন, হুম, এবং কালকেতুর নগরে প্রজা ভরিয়ে দেন, সেই কাহিনী কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে তথা অম্বিকামঙ্গল
বা অভয়মঙ্গল কাব্যে গানের আকারে তুলে ধরেন, যেটা আমরা কবিতা আকারে এখন পড়ছি। তো চণ্ডীমঙ্গল কাব্য গোটাটা একটা গান। হুম তো সেজন্যই তো তাকে কবি কঙ্কন বলা হয়েছিল। মুকুন্দরাম চক্রবর্তীকে আগের ক্লাসে আলোচনা করেছি এটা যদিও, যে তাকে কবি কঙ্কন মানে উপাধিতে কেন ভূষিত করা হয়েছিল, তার অর্থ কি। হুম তো সুতরাং বলা যায় এই এই চণ্ডীমঙ্গল কাব্য এটা একটা গান। হ্যাঁ, তো সেই গান যেটা মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে তুলে ধরেছেন, তো সেটা আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির তে কবিতা রূপে আমরা পড়ছি। হুম, তো বুঝতে পেরেছো তোমরা? এবার আসি কবিতাটির নামকরণ। হুম তো আমরা চণ্ডীমঙ্গল কাব্যের কথা ভুলে যাই। আমরা চণ্ডীমঙ্গল কাব্য যে একটা গান আকারে কবি তুলে ধরেছেন এই প্রাকৃতিক দুর্যোগের কথা, সেটাও আমরা ভুলে যাই। আমরা শুধু দেখি এটা একটি কবিতা, হুম যেটা আমরা কবিতা রূপেই পড়ছি। তো সেই কবিতা রূপে এই যে নামকরণ করা হয়েছে কবিতাটির, যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই নামটা কতটা যথার্থ হচ্ছে বা কতটা সার্থকতা লাভ করছে সেটা আমাদের দেখার। উম, তো যদিও কবি কঙ্কন মানে মুকুন্দরাম চক্রবর্তী, তিনি আহ, সর্বশ্রেষ্ঠ কবি, মঙ্গল কাব্যের ধারার সর্বশ্রেষ্ঠ কবি, তবুও আহ, নামকরণ দিকটা আমাদের আলোচনা করা প্রয়োজন, তাই তো? যে অনেক সময় তোমাদের পরীক্ষায়ও এসে যায় যে এই কবিতাটি নামকরণ রূপে কতটা যথার্থতা লাভ করেছে, কতটা সার্থকতা লাভ করেছে, তাই না? তো সেই জন্যই আর কি একটু আলোচনা করা। তো এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আমরা বললাম এখনই, যে কি পরিমাণে কলিঙ্গ দেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটে দেবীচণ্ডীর আদেশে কালকেতুর গুজরাট নগর তৈরির জন্য। গুজরাট নগর তৈরি নয় ঠিক, গুজরাট নগরের প্রজার জন্য, প্রজাতে ভরিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, তো সেই কবিতাটিতে আমরা দেখি যে চতুর্দিক মেঘে অন্ধকার। হ্যাঁ, এতই অন্ধকার যে কেউ কারো শরীর দেখতে পায় না, এবং মেঘের সাথে সাথে প্রবল ধারায় বর্ষণ বৃষ্টি হচ্ছে, এবং প্রচন্ড ঝড় বইছে। হ্যাঁ, কলিঙ্গ দেশ একেবারে লোপাট করে দেওয়ার মতো, সবকিছু ভেঙে চুরমার করে দেওয়ার মতো। হুম তো এই যে গোটাটা একটা প্রাকৃতিক দুর্যোগ, গোটা কবিতায় আমরা দেখতে পাই শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের কথাই ফুটে উঠছে। প্রত্যেক লাইনই প্রাকৃতিক দুর্যোগের কথাই ফুটে উঠছে। তো আমাদের আলোচ্য কবিতাটি আহ কলিঙ্গ দেশকে নিয়েই, সেই প্রাকৃতিক দুর্যোগটা কলিঙ্গ দেশেই ঘটে। হ্যাঁ, তো যেহেতু আলোচ্য কবিতাটি কলিঙ্গ দেশের প্রাকৃতিক দুর্যোগের কথা, অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কথা কবি এই কবিতাটিতে বর্ণনা করেছেন, তাই বলা যায় যে কবিতাটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই নামক বা এই নামকরণ রূপে যথার্থতা লাভ করে বা যথেষ্ট সার্থকতা লাভ করে, তাই না? যে একেবারে ঠিকঠাক নামকরণ হয়েছে। হুম, আচ্ছা, তো কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি, যেটা আমরা দুটি ক্লাস মিলে আলোচনা করলাম, এবং আজকে শেষ পর্ব। তো আশা করছি কবিতাটি তোমরা সকলে বুঝতে পেরেছো, তার বিষয়বস্তু, তার নানান শব্দার্থ, তাৎপর্য, সবটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এবং যদিও বা কোথাও অসুবিধে থেকে থাকে, কোনো অর্থ বুঝতে বা কিছু অসুবিধা থাকে, আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে সাহায্য করব। কেমন? তো আজকে এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে এই অধ্যায়ের নানান প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরাও তৈরি থেকো। হুম আর এখান থেকে তোমাদেরকেও প্রশ্ন ধরবো। তো ভালো থেকো সবাই, পরের ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।